সবাই শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমি আজকে যিনি আছি আপনাদের সাথে প্রথমবারের মতো আপনাদের আজকের ক্লাসে আমি আসছি, তাই বিজয় যাত্রার যে যাত্রা সেই যাত্রাটা শুভ হোক এবং এই যাত্রার সাথে আজকে প্রথমবারের মতো আমি আপনাদের সাথে থাকছি। আপনারা বিগত সময় দেখেছেন আমার পরিচয় দেওয়া হয়েছিল, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দিয়েছে, তবে শিক্ষকতা যে পেশা সেটা ভীষণ কঠিন একটা পেশা। তো আমি আজকে চেষ্টা করবো সেই জায়গা থেকে কতটুকু জানার আছে এবং চাকরির প্রত্যাশী যারা রয়েছেন, অর্থাৎ যে প্রশ্নগুলো অনেক বেশি বেশি আসে সেই প্রশ্নগুলোর কিছু আজকে আমরা একটু সলভ করার চেষ্টা করব। তার আগে একই সাথে আপনাদেরকে আমি আরেকটু বিষয় জানাতে চাই যে আমাদের এই যে 19তম নিবন্ধন এবং প্রধান শিক্ষক নিয়োগ হাই ভোল্টেজ যে ফ্রি কোর্স, সেই কোর্স কিন্তু প্রতিদিন আমরা রাত 9টার দিকে কিন্তু ফ্রি ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন টপিকের ওপর। আজকে সাধারণ জ্ঞান, পরে আবার বাংলা, ইংরেজি বিভিন্ন টপিকে আপনারা কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারবেন। আর এই মুহূর্তে আমরা ক্লাসের পরবর্তী ধাপে যাওয়ার আগে একটু আপনাদের কাছে জানতে চাইবো যে এখন আপনারা কারা কারা দেখছেন আর একই সাথে কোথা থেকে দেখছেন। বিশেষ করে এই যে বিজয় যাত্রার যে আয়োজন ফ্রি কোর্স বা এই যে হাই ভোল্টেজ কোর্স যাকে বলা হচ্ছে হাই ভোল্টেজ, তো এইখান থেকে আপনারা আসলে কতটুকু উপকৃত হচ্ছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা একটু এখন যারা যারা আছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের যে প্রিপারেশনটা সেটা কতটুকু আপনারা করছেন। একই সাথে বলা যায় যে পড়া নিয়ে আমরা অনেক বেশি ভয় পাই, মানে আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথাও বলি তো পড়তে গেলে আসলে আমরা অনেক বেশি ভয় পাই, কিন্তু লক্ষ্য অর্জন যখন আমাদেরকে করতে হয় সেই জায়গায় কিন্তু পরিশ্রমটা অনেক বেশি করতে হয়। তো পরিশ্রমও করতে হবে, করতেও হবে, সেই জায়গা থেকে আমাদেরকে লক্ষ্যটা অর্জন করতে হবে। তো এই মুহূর্তে আমি আপনাদের যে কথাটি বলছিলাম প্রশ্ন সমাধানের জন্য, তো এখন কি কি যুক্ত হয়েছেন আমি একটু দেখি কমেন্টগুলো। আচ্ছা, সুনামগঞ্জ থেকে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে এবং মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিয়েছেন। সকলের সালাম তো আসলে এক এক করে বলা সম্ভব নয়, তবে আপনাদের সকলকে ওয়ালাইকুম আসসালাম। এবং সিলেট থেকে দেখছেন নীলফামারী। আচ্ছা, আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে ক্লাসে অনেকজন যুক্ত হয়েছেন আমাদের সাথে, এটা দেখে আমারও বেশ ভালো লাগছে। আর প্রথম যেহেতু ক্লাস তাই আমি অনেক বেশি এক্সাইটেড আপনাদের ক্লাস নেওয়ার জন্য। সিরাজগঞ্জ থেকে, ফরিদপুর থেকে, আচ্ছা অনেক কমেন্ট আসছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি পরবর্তীতে একটু চলে যাই যে একই সাথে এই যে শেয়ার এবং রিয়েক্ট আপনারা করে দিবেন। আর এই যে ডান, অর্থাৎ এই যে ডান, এই ডানটা কিন্তু আমাদেরকে লিখে জানাবেন, তাহলে কিন্তু পিডিএফ ফ্রি এখানে লেখা আছে, ডান লিখবেন আর এরপরে আপনারা পিডিএফ ফ্রি পাবেন ক্লাস শেষ করে। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে একটু চলে যাব। 19তম নিবন্ধন ও প্রধান শিক্ষক ফ্রি কোচিং সময় রাত 9টা, যেটা আজকেও আমি আপনাদেরকে 9টার দিকে শুরু করেছি লাইভটা, সেই জায়গা থেকে 28/1/2026 তারিখে আপনাদেরকে একটু রুটিনটা আমি জানিয়ে দিই। পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে, বিষয় বিজ্ঞান, অপু স্যার নেবেন রসায়ন ও বিক্রিয়া সম্পর্কে এবং 29/1/26 গণিত ক্লাস আছে আপনাদের, শামীম স্যার নেবেন লাভ ক্ষতি নিয়ে। সবার জীবনেই অনেক লাভ ক্ষতি আছে, তো দেখা যাক এখান থেকে পড়াশোনার পর আপনার জীবনে কতটুকু লাভ হয় কতটুকু ক্ষতি হয় এটা আপনি বিবেচনা করবেন। আর 30/1/26 গাইডলাইন ক্লাস আছে, বিদুর স্যার নেবে এবং 31/26 ইংরেজি ক্লাস সুমন স্যার নেবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অনেক আগে থেকে কিন্তু এই বিষয়গুলো আমরা পড়ে আসছি এবং ইংরেজি, বাংলা বা বিশেষ করে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেটা সাধারণ জ্ঞান আছে নাসির স্যার নেবেন, তারপরে বাংলা রাশেদ স্যার নেবেন, কারগো বিভক্তি, এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই পড়ে আসি এবং চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের কিন্তু এই যে চর্চার জায়গাটা, অর্থাৎ একদম শেকড় থেকে পড়ে ধীরে 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 অ্যাডভান্স লেভেলে যাওয়া যাকে বলে আর কি, তো আমাদেরকে সেই জিনিসটাও শিখতে হবে। তো এই হচ্ছে রুটিন, আমি আশা করছি আপনারা রুটিনটা বুঝে গেছেন, আমাকে একটু জানাবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, শেয়ার করে ডান লিখে অবশ্যই জানাবেন, অনেকেই লিখেছেন এবং এখন অনেকেই লিখছেন। কক্সবাজার, ফেনী থেকে যুক্ত হয়েছেন, শেয়ার ডান, ওকে, ডানগুলো আমি দেখতে পাচ্ছি, আপনারা কন্টিনিউ লিখুন। ওকে, ঠিক আছে, ওকে, দেখা যাচ্ছে যে 64 ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে আবার শুভকামনা আমি জানাচ্ছি। আমরা ক্লাসটা মোটামুটি শুরুর দিকেই যাব, তবে আরেকটা বিষয় আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখি যে আগামীকাল, এখন তো আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, তাহলে আগামীকাল রাত 9টায় যেই বিষয়ে ক্লাস হবে সেটা হচ্ছে বিজ্ঞান, রসায়ন ও বিক্রিয়া সম্পর্কিত। আপনারা অবশ্যই কালকেও একই টাইমে উপস্থিত থাকবেন। আর আজকের ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে, যেটা আমি শুরুতেও একবার আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ক্লাস শেষে আপনারা অবশ্যই ডান লিখবেন, শেয়ার করবেন, রেক্ট করবেন, এরপরে কিন্তু আপনাদের ফ্রি পিডিএফ তো থাকছেই সাথে। আচ্ছা, সকল ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ড থাকবে, বিজয় যাত্রা লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করুন। সকলে লিখাই আছে,
তারপর আবারও আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে ক্লাসগুলো দেখছেন এগুলো কিন্তু সেফই থেকে যাবে। অর্থাৎ আপনি যদি ইউটিউব চ্যানেলে যান তাহলে কিন্তু আপনি আবারও রিপিট করে এই যে রেকর্ড ক্লাস সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো অবশ্যই আচ্ছা, এবার কিন্তু আমরা একদম মেইন সেশনে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করব, মূলত এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সেট একেই কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো আমরা আজকে বলেছি যে ইংরেজ শাসন হোক বা এই সময়কার যে বিষয়গুলো রয়েছে, যেই প্রশ্নগুলো বরাবরের মতোই কিন্তু আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় যেমন আসে, চাকরি পরীক্ষার সময় আসে। তো বিষয় একই, প্রশ্নের প্যাটার্ন অনেক সময় আলাদা হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই জানার বিষয়গুলো আমাদের অনেকটাই আছে। তো আজকে আমিও একটু আপনাদেরকে পরীক্ষা করতে চাই আমার ক্লাসের আগে, যে আপনারা আসলে এই প্রশ্নগুলোর উত্তর কতটুকু দিতে পারবেন, বা আপনারা কারা কারা জানেন এই উত্তরগুলো, সেগুলো তো কমেন্টে আমি অবশ্যই জিজ্ঞেস করব। তো সর্বপ্রথমে আচ্ছা, অনেকেই শেয়ার ডান করেছেন, লিখেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে, সাথেই থাকবেন। আচ্ছা ঠিক আছে, প্রথম যে প্রশ্ন, হ্যাঁ প্রথম প্রশ্নের দিকে আমরা একটু দৃষ্টি দিব। যে 1 নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে যে ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা। আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। অপশনে আছে আল্ক বুকার্ক, ফ্রান্সিসকো ডি আলসিডা, বার্থোলোমিও দিয়াজ এবং ভাস্কো দা গামা। হ্যাঁ, এই যে 4টা অপশন, এখানে কিন্তু আমার বেলা, আমি একটু ছোটবেলার কথা বলি, অনেক সময় আমার কাছে কি মনে হতো, আমি যদি বিশ্ব সম্পর্কে না জানি তখন দেখা যায় আমি 1 2 3 4 10 20 করে লিখে একটা কমেন্ট মানে করে দিতাম, কিংবা হচ্ছে পরীক্ষার মধ্যে দিয়ে দিতাম। অনেক সময় দেখা যেত আমার সঠিক উত্তর হয়ে যেত আর অনেক সময় ভুল হয়ে যেত। তো অবশ্যই পড়াশোনাটা করতে হবে, জেনে আমাদেরকে উত্তরটা দিতে হবে। তো এখন কারা কারা আসলে এই বিষয়টা সম্পর্কিত জানেন এবং এর উত্তরটা জানেন আমাকে একটু কমেন্টে জানাবেন, এরপর আমি সঠিক উত্তর নিয়ে আপনাদের সামনে আসছি। আচ্ছা, ঘ বলেছেন আল্ক বুকার্ক। আচ্ছা, আজমাইন ইমরোজ ক নাম্বার বলেছেন। মেহেরুন বলেছেন এ। তনজিদা ঘ বলেছেন। আখি আলমগীর বলেছেন ঘ। সাদিয়া আহমেদ বলেছেন ঘ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি রিদওয়ান বলেছেন ক। ঠিক আছে, মোহন জয় বলেছেন ঘ। আমরা আরো দেখতে পাচ্ছি গ বলেছেন হচ্ছে শিরিন শিলা, তিনি বলেছেন গ। ঠিক আছে, আমরা সঠিক উত্তর তো অবশ্যই যাব। ওকে, ঠিক আছে, আরো আরো একজন লিখেছে কি ঘ লিখেছে। আচ্ছা ঠিক আছে, ঘ লিখেছেন। খুবই কনফিউজিং আসলে আসলে প্রশ্নগুলো, যে ক হবে নাকি খ হবে, তাই না? একের ঘ। আচ্ছা আচ্ছা, আপনারা লিখুন একটু, আমরা দেখি যে কে কে, আমরা যা একটু সময় নেই, কারণ অনেকেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি ক এবং ঘ এই দুটোর মধ্যে কিন্তু অনেক বেশি কনফিউশন তৈরি হয়ে গেছে যে সঠিক উত্তর কোনটা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ঘ লিখেছেন, ক লিখেছেন। আচ্ছা, অনেকে আসলে অনেক কিছু লিখছেন, আমি কমেন্টে দেখতে পাচ্ছি অনেকে ক খ গ ঘ সবগুলা লিখেছেন। এখন সঠিক উত্তর কি আমি দিয়ে দিব, বলেন নাকি আরেকটু দেখবো আপনারা কে কি লিখছেন? ওকে ফাইন। আচ্ছা, সঠিক উত্তর হবে আল্ক বুকার্ক। এটা হচ্ছে আপনারা একটু জেনে নেবেন যে আল্ক বুকার্কের যে ব্যাপারটা রয়েছে, যে ভারতীয় পর্তুগিজ শক্তির যে প্রকৃত প্রতিষ্ঠাতা সেটি হচ্ছে আল্ক বুকার্ক। আপনি ধরেন একটা সিনেমার কথা বলছেন, সিনেমার মধ্যে একজন পরিচালক আছে যিনি সিনেমাটা পরিচালনা করার জন্য কিন্তু স্ক্রিপ্ট লিখেছেন। হ্যাঁ, স্ক্রিপ্ট লেখার পর আরো অন্যান্য পরিচালকরা এসেছেন এবং তারাও কিন্তু সেই স্ক্রিপ্টটাকে আরো বড় করেছেন, মঞ্চ তৈরি করেছেন। হ্যাঁ, কিন্তু শুরুর দিকে, অর্থাৎ আমরা যদি একদম প্রকৃত প্রতিষ্ঠাতার কথা বলি তাহলে সেই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের আল বুকার্কের কথাটাই আনতে হবে। আর অনেকে ভাস্কো দা গামার কথাই বলেছেন, এখানেও কিন্তু একটা বিষয় রয়েছে, ভাস্কো দা গামা নিয়েও একটি বিষয় রয়েছে। তিনি কিন্তু সমুদ্র পথে, অর্থাৎ আফ্রিকা থেকে সমুদ্র পথে তিনি কিন্তু যাত্রা করেন এবং এই যে ভারতের যে পর্তুগিজ শক্তির সেখানে কিন্তু তিনিও একটি অবদান রেখেছেন। তবে এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে কিন্তু আল বুকার্ক। অর্থাৎ আপনার বারবার এখানে মনে রাখতে হবে যে এখানে বলা হয়েছে প্রকৃত প্রতিষ্ঠাতা, সেই জায়গা থেকে সঠিক উত্তর হচ্ছে আল বুকার্ক। দেখি আমাদের কার কার সঠিক উত্তর কে কে লিখেছেন। ওকে,
আচ্ছা, যারা হচ্ছে 1 নম্বর বলেছেন আরবুকা, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং এই জিনিসগুলো আসলে অনেক বেশি কনফিউজিং হয়ে যায়, কারণ আমরা যখন ইতিহাস পড়ি, যখন নামগুলো পড়ি, এগুলো আমাদের একটু মনে রাখাও কঠিন হয়ে যায়, সালগুলো একটু মনে রাখা কঠিন হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমাদেরকে একটু চর্চাটা অব্যাহত রাখতে হবে, যে আসলে উত্তর কোনটা হবে বা পড়াশোনার যে কন্টিনিউ গতিটা সেটা আসলে কিভাবে করতে হবে। আচ্ছা, তা আপনারা হচ্ছে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, অভিনন্দন তো আমি দিয়েছি, তো অবশ্যই ট্রিটটা দেবো পরবর্তী ক্লাসে, ইনশাল্লাহ ট্রিটটা দেবো। আমরা এখন একটু পরবর্তী প্রশ্নে দেখি যে আপনারা পরবর্তী প্রশ্নের উত্তর সঠিক আসলে দিতে পারছেন কিনা। আর অবশ্যই হচ্ছে আপনারা জানাবেন যে এখন আপনারা যেখান থেকে ক্লাস করছেন অবশ্যই যেন সুস্থ স্বাভাবিকভাবে ক্লাস করছেন, ভালো আছেন বলে আমি বিশ্বাস করছি। ওকে, আর 2 নম্বর প্রশ্ন, আমরা খুব অল্প কিছু প্রশ্নের আজকে সমাধান করব, মানে আমি না বরং আপনারাই সমাধান করবেন, আপনাদের কাছ থেকেই উত্তর নেব, আপনাদের কাছ থেকে আমরা সব জানবো। এখন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন। হ্যাঁ, প্রথমে বাংলায় কারা এসেছিলেন? আমরা কিন্তু অপশন দেখতে পাচ্ছি ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা, যেটা 40তম বিসিএস, 16তম বিসিএস এবং বিপিএসসি এর হচ্ছে প্রাণ রসায়নবিদ। অর্থাৎ কতগুলো পরীক্ষায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নটা এসেছে, অর্থাৎ বারবারই আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি এসেছে। আমি শুরুর দিকেও আপনাদেরকে বলছিলাম যে আমরা এখন যে প্রশ্নগুলো সলভ করছি, অর্থাৎ আপনারাই কিন্তু সলভ করছেন, সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো অনেক বেশি কিন্তু আসে। তো আমরা প্রথম যারা সলভ করেছেন, এখন দ্বিতীয়ত আমি আবারও চাচ্ছি যে দ্বিতীয় প্রশ্নের যে উত্তর সেটা একটু আপনাদের কাছে আমরা সলভ জানবো। ওকে, এখানে ইংরেজ, ওলন্দাজ, ফরাসি, পর্তুগিজ, আমি একটু কমেন্টের দিকে আরেকবার যাই। ওকে, আমরা আরেকটু যাই। ওকে, 2 এর ঘ বলেছেন অনেকে। আচ্ছা, পর্তুগিজদের কথা বলছেন এখন অব্দি, আমার চোখে যতটুকু আসছে পর্তুগিজদের কথা। ঠিক আছে, আর কে কি বলছেন দেখি। ওকে ওকে, ঘ ঘ বলেছেন। আচ্ছা, মুইন শাক ঘ বলেছেন। আকরাম হোসেন পাভেল ঘ বলেছেন। একই সাথে মনি কাইরি তিনিও ঘ বলেছেন। আচ্ছা, আমি যদি কারোর নাম একটুখানি ভুল উচ্চারণ করে থাকি আমাকে একটু ক্ষমা করে দিবেন। আচ্ছা, এরপরে শাহনাজ আক্তার তিনি ঘ বলেছেন। মৌসুমী আকরাম তিনিও ঘ বলেছেন। ঠিক আছে, তৃষ্ণা রয় তিনিও ঘ বলেছেন আবারও। ওকে, ঠিক আছে, আমরা একটু সঠিক উত্তরটা যাই। অনেকেই লিখছেন আসলে, আমরা তারপরে সময় দিচ্ছি অনেকগুলো সবাইকেই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এইবারের যে উত্তরটা, এবারের উত্তরটা আসলে সবার কাছে বেশ কমন মনে হচ্ছে, মানে সবাই অধিকাংশই আমি দেখতে পাচ্ছি একটার উত্তর দিচ্ছেন, সেটা আমি বলছি। আচ্ছা, তার আগে আপনাদেরকে উত্তরটা দেওয়ার সাথে সাথে একটু আমি বলে রাখি যে বাংলার যে কথাটা বলা হচ্ছে আর কি, সেই জায়গায় কিন্তু এই যে চট্টগ্রাম, হ্যাঁ, আপনাদের অতি পরিচিত জায়গা চট্টগ্রাম, আর একটা হচ্ছে হুগলি। হ্যাঁ, বাংলার যেহেতু কথা বলা হচ্ছে তাই আমি ভালো যে এই দুটো আপনাদেরকে একটু জানিয়ে রাখি। চট্টগ্রাম এবং হুগলি কিন্তু তারা প্রথম এসেছিলেন। এখন কারা প্রথম এসেছিলেন, এবার আমি উত্তরটা আপনাদেরকে একটু দিয়ে দেই, সেটা হচ্ছে পর্তুগিজরা। অর্থাৎ এই প্রশ্নের ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিলেন, উত্তর হবে পর্তুগিজরা। হ্যাঁ, তারাই কিন্তু হচ্ছে প্রথমেই বাংলায় এসেছেন এবং তারা এসে কিন্তু ব্যবসা বাণিজ্য করেছেন। আর এমনটা নয় যে সবাই তো এসেছেন, ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা এসেছেন, কিন্তু সময়ের যে পরিক্রমা, প্রথম যদি আমরা প্রথম দিকে ধরি তাহলে পর্তুগিজরা প্রথমে কিন্তু এসেছেন। আমাদেরকে একটু মনে রাখতে হবে এই বিষয়গুলো, এবং ক্রমান্বয়ে আমরা যদি একটু মনে রাখি তাহলে ওলন্দাজরা, মানে আমরা যদি ডাচ বলি একই কথা, ওলন্দাজরা, ইংরেজরা এবং ফরাসিরা তারা কিন্তু ক্রমান্বয়ে একে একে এসেছেন। এবং আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে 1600 শতক, হ্যাঁ, 1600 শতকের দিকে কিন্তু তারা প্রথম আসেন, অর্থাৎ পর্তুগিজ ইউরোপীয় বণিকদের মধ্যে তারা বাংলায় এসেছেন এবং তারা কিন্তু ধর্ম প্রচার করেছেন। হ্যাঁ, ধর্ম প্রচার করেছেন, তারা তাদের ব্যবসা বাণিজ্য প্রচার করে গেছেন এবং সেই ইম্প্যাক্ট গুলো কিন্তু থেকেই গেছে। তাহলে শুরু থেকেই
তারা তাদের, আমরা যে দেখি না যে কোনো একটা বিষয়, যেরকম আমরা আমরা যদি একটু ফ্যাশনের কথা বলি বা অন্যান্য যে কোনো বিষয়ের কথা বলি, যে ইংরেজদের কাছ থেকে কিংবা পূর্বের সময়ের কাছ থেকে কিন্তু এখনো আমরা অনেক ছোট ছোট জিনিস কিন্তু আমাদের মধ্যে আছে বা আমরা চেষ্টা করি, যেমন বাংলার যে ঐতিহ্য সেগুলোর মধ্যেও কিন্তু আমরা দেখি যে ইংরেজি থেকে শুরু করে বিগত সময়ের যে জায়গাগুলো, সেগুলোর কিন্তু একটা সংমিশ্রণ আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে কিন্তু পর্তুগিজরা কিন্তু এই শুরুতে বাংলায় এসে তারা কিন্তু তাদের যে ধর্মের প্রচার, বিশেষ করে খ্রিস্টান ধর্ম, তাদের যে ধর্মের প্রচার এবং একই সাথে তাদের ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক কূটনৈতিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু তাদের একটা বিস্তর ব্যাপার ছিল, অর্থাৎ তারা এই যে বিস্তৃত জায়গার মধ্যে কিন্তু এসেছে। আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে চট্টগ্রাম এবং হুগলি এবং হচ্ছে 1600 শতকে, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এখন কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। আবারও আমি আরেকটু দেখি। আচ্ছা, সুমি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই তো ইমন ইমন আফনা মালিকও আবার বলেছেন যে 1600 সালে এসেছে, এক্স্যাক্টলি। ওকে ওকে, আর কে 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 বলছে? মিস আয়শা খান, ওকে ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, আপনাদের হচ্ছে মনে হয় কথা খুব মনে হয় দ্রুত বলা হচ্ছে, এরকম অনেকেই বলেছেন। আমি একটু আস্তে ধীরে কথা বলার চেষ্টা করছি। আমার কাছে তো মনে হয় যে আমি আসলে বাড়ির মানুষদের সাথেই গল্প আড্ডা করছি এখন। ওই বাড়িতে পড়তে পড়তে টেবিলে বসে পড়ছি, মা বাবারা আসে যখন, সবার সাথে গল্প করি, তো আমি ধরেই নিচ্ছি যে আমি আমার ভাই বোন, আমার বড় ভাই যারা আছেন, বড় আপুরা যারা আছেন, তাদের সবার সাথে আমিও আসলে আপনাদের কাছ থেকে শিখছি, আর আপনারাও শিখতে পারছেন, আমরাও একটু সলভ করার চেষ্টা করছি। পড়াশোনার তো বিকল্প নেই, আমাদের পড়ে যেতে হয়, আমাকেও পড়তে হবে, আপনাদেরকেও পড়তে হবে, তার কোনো বিকল্প নেই। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটাতে একটু যাই, আর একটু ধীরে বলার চেষ্টা করি তাহলে। আচ্ছা, ওলন্দাজরা কোন দেশের নাগরিক? 3 নাম্বার প্রশ্ন। এখানে তারা বলা হয়েছে ওলন্দাজরা, এবং একটু যদি বলি যে বিগত যে দুটো প্রশ্ন দেখলেন সেগুলো কিন্তু রিলেটেবল, মানে আপনারা জাস্ট এই জায়গাটা নিয়ে, মানে এখন তো বিস্তারিত বলা যাবে না যেহেতু আপনাদেরকে উত্তর দিতে হবে, কিন্তু আপনারা যদি এই অধ্যায়টা পড়ে থাকেন তাহলে কিন্তু সবগুলোই মোটামুটি আপনারা নৈবিত্তিকে যখন আসবে এগুলো কিন্তু অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু অপশনগুলো দেখে নেই। এখানে বলা হয়েছে ওলন্দাজরা কোন দেশের নাগরিক। আমরা কোন দেশের নাগরিক এটা তো আপনি নিশ্চয়ই জানেন, তাহলে বাকি দেশগুলো একটু দেখি। খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকে কিন্তু এই প্রশ্নটি এসেছে। এখানে অপশন আছে হল্যান্ড, অপশন আছে ফ্রান্স, অপশন আছে গ পর্তুগাল, অপশন আছে ঘ ডেনমার্ক। ওকে, এখানে হচ্ছে 4টা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 4টা অপশনের মধ্যে দেখি সঠিক উত্তর আসলে কে দিতে পারে এবং কে আগে এটার উত্তর দিতে পারে। ওকে, অনেকেই লিখছেন। রোমান মাহমুদ বলেছেন ক, খাদিজা আশা তিনি বলেছেন ক, মোহন রায় তিনি বলেছেন গ। ওকে, আপনাদেরকে আমি আরেকটু হচ্ছে বলে রাখি, সেটা হচ্ছে একটু জাস্ট সহজ করে দিই আপনাদেরকে, যে এই যে ওলন্দাজ যাদের কথা বলা হচ্ছে তারাই কিন্তু ডাচ, আশা করছি আপনারা এটা জানেন। তারপর আমি একটু বলে দিলাম যে আপনাদের উত্তর দিতে আরেকটু কিন্তু সহজ হয়ে যাবে। শাহনাজ আক্তার বলেছেন এ, ঠিক আছে। আম্বিয়া ফয়জুন নাহার বলেছে ক, শিলা রয় বলেছে এ, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আরো অনেকেই কমেন্ট করছেন। ওকে, ঠিক আছে, আরো দেখতে পাচ্ছি। ওকে, আমরা জাস্ট একটু সময় নিয়ে নিয়ে দেখি যে কারা কি বলছে, কার উত্তরগুলো আসলে কতটুকু সঠিক হয়, অর্থাৎ অধিকাংশের মতামতটাও আমরা একটু দেখব। ঠিক আছে, পারুনীল বলেছেন হল্যান্ড বা নেদারল্যান্ডস, মেঘবালিকা বলেছে এ, ইমন আফনাফ আলিফ তিনি বলছেন ক, এবং মুশিনা তিনি বলেছেন ওলন্দাজদের ডাচও বলা হয়, এরা ডেনমার্কের বাসিন্দা। খুব সুন্দর, ওকে, গ খ নেদারল্যান্ডস, ঈশা বলেছেন নেদারল্যান্ডস। ওকে, এতদিন ক্লাসে আজ প্রথম আমার নাম ম্যাডাম দিল, মোহন জয়। আচ্ছা, অভিনন্দন, যাক, কারো নাম তো নিয়েছি, কারো তো ভালো লেগেছে। ঠিক আছে, আচ্ছা, ত্রিক থ্রির ক মায়াপরি বলেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা জাস্ট এখনই উত্তরটাতে চলে যাব। আপনাদের জাস্ট আরেকটা ইনফরমেশন দেওয়ার জন্য বলে রাখি, আমি কমেন্টগুলো দেখছি, তার উপর হচ্ছে যেমন ধরেন
পর্তুগিজ, ফ্রান্সের ফরাসি, হ্যাঁ, তো সেরকম কিন্তু ওলন্দাজ, তো তাদের ব্যাপারটাও রয়েছে। এখন দেখি আর আর কি ম্যাম, আমি কোনটা বলবো? আপনি এই প্রশ্নটাই বলবেন, এখন যে প্রশ্নটা চলছে সেটার হচ্ছে আপনি উত্তরটা দেবেন। ওকে, দেখি। একটু আমি ইনফরমেশন একটু দিয়ে দেই এই জায়গায়। এখানে লিখেছি আমি নেদারল্যান্ড। হ্যাঁ, এই শব্দটা কোথা থেকে এসেছে সেটা যদি আপনাদেরকে একটু বলি তাহলে কিন্তু আপনারা উত্তরটা অর্থাৎ পেয়ে যাবেন। যে এই যে আমি এতক্ষণ ধরে বলছিলাম যে ওলন্দাজের সাথে সম্পর্কিত হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ডাচ। হ্যাঁ, এই ডাচের সাথে সম্পর্কিত হচ্ছে ওলন্দাজরা, এবং ডাচ শব্দটি এসেছে আপনার এই নেদারল্যান্ড শব্দ থেকে। অর্থাৎ আপনি উত্তর এতক্ষণে পেয়ে গেছেন, অর্থাৎ সঠিক উত্তর হবে হল্যান্ড। হ্যাঁ, নেদারল্যান্ড বা হল্যান্ড। এই যে নেদারল্যান্ড বা হল্যান্ড, এটা হচ্ছে সঠিক উত্তর। আমি আবারও অভিনন্দন জানাচ্ছি যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। এবং একই সাথে মন খারাপের কিছু নেই, যাদের উত্তরটি সঠিক হয়নি, আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমরা একটু দেখব যে কারা কারা সঠিক উত্তর দিতে পারছেন। আমার মনে হয় যে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে কিন্তু কোনো না কোনো উত্তর তো আপনারা সঠিক দিয়েই ফেলবেন। দ্রুত, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তীতে যাই। একটু দ্রুত দ্রুত যেতে হবে, আমাদের ইনস্ট্রাকশনও চলে এসেছে, সময় আমাদের হাতে আসলে অল্প। ওকে, আমরা 4 নম্বর প্রশ্ন দেখছি। ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। এখানে আবারও 4টা অপশন সেম ভাবে আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি বিপণন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক 23, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়রিট, অর্থাৎ কতগুলো জায়গায় কিন্তু এই একই প্রশ্ন এসেছে। শুরু থেকে বলছিলাম যে বিশ্ববিদ্যালয় হোক কিংবা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন সবার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অর্থাৎ ঘুরে ফিরে আমরা একই রকম প্রশ্ন দেখতে পাচ্ছি। অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা। শাহ সুজা, মির্জাফর, হ্যাঁ খুব পরিচিত একটা ক্যারেক্টার, এটা আপনাদের সবারই, আমিও মানি। ফররুখশিয়ার, দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে, এটা কিন্তু বেশ পুরনো সময়ের। এবং এই যে মির্জাফরকে নিয়ে আমি আসলে আলাদা করে কিছু বলছি না, আপনারা খুব ভালো করে জানেন। তবে এই ফররুখশিয়ার এবং দ্বিতীয় শাহ আলমের যদি কথা বলি, সেখানেও কিন্তু একটা ব্যাপক জায়গা আছে। হ্যাঁ, তো আপনি এখনই বলে দেওয়া যাবে না, তো আপনারা আগে বলেন যে আপনাদের কাছে আসলে কোনটা মনে হচ্ছে। এই যে ইস্ট ইস্ট কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি প্রদান, সেটার মধ্যে কারা আসলে করেছেন এই 4 জনের মধ্যে, একটু দেখি আমি এখানে কি আছে। ওকে, শিরিন শিলা বলেছে ঘ নাম্বার, অর্থাৎ দ্বিতীয় শাহ আলমের কথা তিনি বলেছেন। মায়াপুরি বলেছেন ঘ নাম্বার। সবুরা আক্তার সুমি তিনিও বলেছেন ঘ নাম্বারের কথাই বলছেন। দেখি কতটুকু সঠিক হয় কিনা, আমরাও তো জানি না এখন অব্দি, আমিও উত্তরটা জানি না, ঠিক আছে, আমিও দেখি কারা কি বলছে। ওকে, তানজিনা রেয়াজ বলছেন যে এটা জানা নেই, কোনো অসুবিধা নেই, জানা নেই বলে আমরাও জানছি, আপনারাও জানছেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আর কে কি লিখছেন? একটু আমি দুইটার কথা যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। আছে, অনেকে বলেছেন ফররুখশিয়ার এবং দ্বিতীয় শাহ আলমের কথা কিন্তু অনেকে বলেছেন, এর মধ্যে কিন্তু ব্রিটিশ প্রভাব ছিল, অর্থাৎ ফররুখশিয়ার এবং দ্বিতীয় শাহের মধ্যে ছিল কিন্তু ব্রিটিশদের সমর্থনে, যদি একটু বলি আপনাদেরকে, তাদের মধ্যেও কিন্তু ব্রিটিশদের একটা প্রভাব ছিল। আর পলাশির তো এটা বলেছি, মির্জাফরের কথা, পলাশির সময়কার কথা আপনারা জানেন। আর রয়েছে শাহ সুজা, সেটাও কিন্তু বেশ পুরনো, হ্যাঁ পুরনো দিনের ব্যাপার, পুরনো শাসনের ব্যাপার, যেখানে শাহজাহানের ছেলেই কিন্তু বাংলায় যে শাসনের চেষ্টা করে, শাহ সুজা, সেটার সময়কার। আচ্ছা দেখি আর কি উত্তর বলেছেন। আফিয়া মুনতাহা বলেছেন যে 100% শিওর আমি যে দ্বিতীয় শাহ আলম। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তাহলে উত্তরটা একটু জেনে নিই। হ্যাঁ, ওকে, কি কি বলেছেন। আচ্ছা, ওকে, আপনাদের সঠিক উত্তর কিন্তু বলে দিচ্ছি আমি। এটার উত্তর দ্বিতীয় শাহ আলম হবে। যারা আবারও দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর একটু ইনফরমেশন আমি দিয়ে রাখি, 1772 সাল, এটা একটু আপনারা নোট করে নেবেন একই সাথে। দেখি দ্বিতীয় সাল, এই যে কংগ্রাচুলেশন, হ্যাঁ হ্যাঁ কংগ্রাচুলেশন, খুব ভালো বলেছেন তো। হুম হুম,
ওকে, আচ্ছা। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বীর উষা দেওয়ানি প্রদান করেন যিনি, তিনি হচ্ছে দ্বিতীয় শাহ আলম। আমরা যদি একটু সালের কথাটা বলি তাহলে একটু এটা নোট করে নেবেন যে 1772 সালে কিন্তু এই প্রদান করা হয়। সেটা আপনারা চাইলে নোট রাখতে পারেন, জাস্ট রিলেটেবল একটা কোয়েশ্চেনের জায়গা থেকে। তো আমি যেটা বলছিলাম, পুরনো সময়ের মির্জাফর পলাশির সময়ের কিন্তু, এবং ফররুখ আর হচ্ছে দ্বিতীয় শাহ আলম, তাদের সময় কিন্তু সেই জায়গাটার একটা ব্যাপক আমরা কিন্তু প্রভাব আসলে লক্ষ্য করেছি। ওকে, ঠিক আছে, আমাদের কোনো সময়ও বেশি নিয়ে ফেলছি আমরা। ওকে, এখন হচ্ছে আমরা 5 নম্বরে আসি। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন অভিনন্দন। 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে? হ্যাঁ, একটু ফাস্ট ফরওয়ার্ড আমরা একটু যাওয়ার চেষ্টা করি, উত্তরগুলা দেখি। কমেন্ট ফাইলে আমি একটু কমই পড়ি আপনাদের। হ্যাঁ, 1768, 1769, 1770, 1772, 4টা প্রশ্ন আছে দেখতে পাচ্ছি। কোথায় আমরা এসেছে এটা না বলি। তাহলে 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে? এটার আমরা অ্যান্সারটা চাইবো। দেখি এটা কে কে বলেন। আমরা উত্তরের জন্য অপেক্ষা করছি। আপনারা যত দ্রুত দ্রুত উত্তর লিখে দিবেন, আমরাও তত দ্রুত দ্রুত পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে কিন্তু আমরা চলে যাব। হ্যাঁ, 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে? অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা খুব বেশি ইতে যাব না, আমরা খুব সংক্ষিপ্ত সময়ে আমরা চলে যাব। আপনাদেরকে একটু আমি জাস্ট বলে রাখি যে এই যে 76-এর মনন্তর, হ্যাঁ, ওই সময়টাতে কিন্তু ভীষণ রকম দুর্ভিক্ষ হয়েছিল। অর্থাৎ এই যে ফসলের কারণে কিন্তু মারাত্মক এক ধরনের দুর্ভিক্ষ হয়েছিল ওই সময়টাতে, যাকে আমরা ইতিহাসে বলা হচ্ছে যে 76-এর মনন্তর বলছি আমরা সেই দুর্ভিক্ষকে। এবং ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি, হ্যাঁ, সেই কোম্পানির শোষণ, হ্যাঁ, এবং একই সাথে খরা পানির যে অভাব, সেই অভাব মিলিয়েও কিন্তু যে পরিস্থিতি হয়েছিল সেটা ভীষণ রকম ভয়াবহ ছিল। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা গতবার উচিত দেখলাম কবে আসছে কিনা, এবং পর্তুগিজরা আসছে এবং ইংরেজরা আসছে, সবগুলো মিলিয়ে তাদের যেই ফসলের ক্ষেত্রে হোক বা ধরাবাঁধা যে নিয়মগুলো ছিল সবকিছু মিলে কিন্তু বেশ রকম আমরা দেখেছি দুর্ভিক্ষর যে শিকার সেটি কিন্তু তারা হয়েছে। আমরা জাস্ট একটু সালটা মনে রাখবো, বিশেষ করে সালগুলো আমাদের কিন্তু একটু মুখস্থ করে মনে রাখতে হবে, একটু রিলেটেবল করে যাতে হয়। ওকে, কতজন দেখেছে এ পর্যন্ত? উত্তরটা দেখি। আচ্ছা, ঠিক আছে, আমি উত্তরটা দিয়েই দিচ্ছি। ওকে, ফাইন, 76 মনন্তর নামক। ওকে, ঠিক আছে, উত্তরটা আমি দিয়ে দেই। এটা হচ্ছে 1770 সাল। ঠিক আছে, 1770 সাল আপনারা হচ্ছে মনে রাখবেন। 76-এর মনন্তর, এবং ওই যে বললাম 1700 সময়ের, তখনকার সময় কিন্তু ঘটেছিল। এবং এই যে ভয়াবহ দুর্ভিক্ষ, হ্যাঁ, মানুষের অনাহারে থাকা, সবকিছু মিলাই কিন্তু তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাবও কিন্তু ব্যাপকভাবে ছিল। আমরা পরবর্তীতে প্রশ্ন চলে যাই, আমাদের হাতে সময় খুবই কম আসলে। আমরা দেখি কতগুলো উত্তর আপনাদের পড়াশোনার কি সেই টেস্টে আমরা দেখি, তারপরে তো আমরা আসছি আবারও ব্যাখ্যা নিয়ে। ওকে, 6 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো আমার মনে হয় যে আপনারা মানে অনেকেই জানেন উত্তরগুলো আসলে। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? 1819, 1829, 1839 এবং 1849। 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখন সেই জায়গা থেকে একটু দেখি এর মধ্যে হচ্ছে 6 নম্বর প্রশ্ন কতটুকু কি হয়। 6 নম্বর প্রশ্নে আপনারা দেখি উত্তর দেন আপনাদের। ওকে, কে কি লিখছে? ওকে, আপনাদেরকে একটু জাস্ট আমি একটু যদি জানাই দেই যে এখানে কিন্তু দুইজন মানুষের বেশ কৃতিত্ব আছে। সতীদাহ প্রথা তো আমি আশা করছি যে আপনারা জানেন যে স্ত্রী তার স্বামীর যে মৃত্যুর পর কিন্তু এই যে আগুনে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার যে এরকম প্রথাটা ছিল আর কি, বেশ পুরোনো দিনের একটা সংস্কৃতি সেই প্রথাটা ছিল। এবং আমাদের বাংলায় একজন আছেন বিশেষ করে রাজা রামমোহন রায়ের কথা আপনারা জানেন আমি আশা করছি। তিনিও কিন্তু এটাতে বেশ অবদান রেখেছেন, রাজা রামমোহন রায়। হ্যাঁ, এবং একই সাথে কিন্তু লর্ড ডালহৌসিও কিন্তু আছেন। হ্যাঁ, তিনিও কিন্তু একটা অবদান রেখেছেন। তবে এগুলো সবগুলো বলা যাবে না, পরবর্তীতে দেখা যাবে কোয়েশ্চেন রিলেটেবল চলে এসেছে। আমরা আপাতত একটু সালটা জেনে নিই। সালটা আমরা দেখি কে কি বলছেন। ওকে, আমি হচ্ছে বলে দিচ্ছি, এটা হচ্ছে সঠিক উত্তর 1829। তাহলে সতীদাহ যে প্রথা সেটা কত সালে রহিত হয়? 1829 সালে। ঠিক আছে, ওকে, আবারও অভিনন্দন জানাচ্ছি যারা সঠিক উত্তর দিয়েছেন, আর পরবর্তী সঠিক উত্তরের আমিও অপেক্ষা করছি যারা আগত সময় দিবেন। ওকে, এখন পরবর্তী যে 7 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নটি এসেছে, এবং একই সাথে লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিংটন এবং লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি।
আল্লাহ, আমি কিন্তু অনেকগুলো নাম আগেই বলে ফেলেছি আপনাদেরকে এর মধ্যে, এবং রিলেটেবল কিন্তু থাকতেও পারে। আপনারা 7 নম্বর প্রশ্নের একটু উত্তর দেন, আমি একটু কমেন্টগুলো দেখে নিই। আমি কিন্তু আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, আমি কিন্তু গতবারে মানে আমি যখন এর আগের প্রশ্নটা সলভ করছিলাম, আমি কিন্তু ভুল করে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে ফেলছি। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা রিলেট করতে পারবেন। আমি কিন্তু বেশ কয়েকটা নাম বলে ফেলেছি ইতিমধ্যে। একটু আপনারা বলেন দেখি যে কারা কারা আছেন। ওকে, একটু দেখি। ওকে, আচ্ছা, অনেকেই লিখছেন 1829। আমরা আসলে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো এখন নিচ্ছি না, আমরা একটু বর্তমান যে প্রশ্নটা আছে আমরা একটু এইটার উত্তরটা নিই। আচ্ছা, গান ইসলাম ইমন এবং বায়োজিৎ হচ্ছে বোস্তামি বিপ্লব, একই সাথে হচ্ছে এসডি সবুজ, তারা সবাই বলছেন লর্ড ডালহৌসি, আবার কেউ বলছেন লর্ড ক্যানিং এর কথাও আবার কেউ বলছেন। ওকে, এটা মনে রাখবেন যে রেলপথ এবং টেলিগ্রাফ যে লাইন সেই তার কথা কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, একটু আপনাদেরকে জাস্ট আরেকবার একটু জানাই দেই যে মুম্বাই ঠানে কিন্তু এই যে রেলপথের যেটা কথা বলা হচ্ছে, অর্থাৎ ভারতের সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু চালু করা হয়। এর মধ্যে আমরা দেখি আরো কে কে লিখছে। ওকে, আচ্ছা, আমি উত্তরটা আপনাদেরকে দিয়ে দিই, মনে হয় বেশি সময় নিয়ে ফেলছি। ওকে, গভর্নর জেনারেল যিনি, তিনি হচ্ছেন এই যে লর্ড ডালহৌসি। উত্তর হবে এটা, যিনি ভারতে সর্বপ্রথম এই যে রেলপথ এবং টেলিগ্রাফ, হ্যাঁ, অনেকে আবার লর্ড ক্যানিং এর কথা বলেছেন। এই জন্য আমি বলছিলাম যে আমি গতবারে যখন সতীতা প্রথার কথা বলেছিলাম তখন আমি বেশ কয়েকটা কিন্তু নামও ওখানে নিয়ে এসেছিলাম। তো সেই জায়গা থেকে আমি বলছিলাম যে এই যে লর্ড ডালহৌসি যিনি, তিনি হচ্ছে প্রথম রেলপথ এবং টেলিগ্রাফ এই দুটো লাইন স্থাপনের ক্ষেত্রে কিন্তু তিনি ভিত্তি স্থাপন করে গেছেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের হাতে সময় খুবই কম। ওকে, আমরা দেখি কে কি বলছে, উত্তরগুলো আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছেন, ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? হ্যাঁ, আবারও আমরা সেম কিন্তু প্রশ্ন মানে উত্তর যে অপশনের সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। অপশনগুলো লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি এবং লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং, আবারও কিন্তু একই রকম নামগুলো চলে এসেছে এবং এগুলো একটু কনফিউশন সৃষ্টি করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট সেট বি দেখতে পাচ্ছি। একটু আমরা এটারও উত্তর দিব। গতবারে অনেকে যারা লর্ড কানিং বলেছেন, লর্ড ডালহৌসি বলেছেন, তাদেরকে বলে রাখছি যে এইবারের প্রশ্নেও কিন্তু এই দুটো নিয়ে বেশি কনফিউশনে অনেকেই পড়বে। তো গতবারেরটা মনে রাখবেন যে টেলিগ্রাফের ক্ষেত্রে যেটা বলছিলাম, রেলপথের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা কিন্তু লর্ড ডালহৌসি। এখন আপনারা যদি মনে করেন যে একই ব্যক্তি আসলে ভারতবর্ষের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন, তাহলে এই উত্তরটা আসলে আপনাদের কাছেই আছে। একটু দেখি আপনারা কি বলছেন। ওকে, ক বলছেন অনেকে, ডালহৌসির কথা আবারও বলছেন, যেমন তানহা ইসলাম সিথি, তিনি বলছেন ক। জনি রানী দাস তিনিও বলছেন ক, তার কথা আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে আরেকটু আমি ইনফরমেশন দিয়ে রাখি আর কি, যে এই যে ব্রিটিশ ভারতের গভর্নর, হ্যাঁ, গভর্নর জেনারেলকেই কিন্তু ভিন্ন নাম দিয়ে এই যে ভাইস রয় দেখতে পাচ্ছেন এই নামটি কিন্তু দেয়া হয়। হ্যাঁ, ভিন্ন নাম যেটা আমরা বলছি ভাইস রয়। ওকে, অনেকে আবার কও বলছেন উত্তর দেখতে পাচ্ছি। ওকে, আর একটু বলে রাখি, এই সালটা একটু মনে রাখেন, একটু মনে রাখেন, তাতে উত্তরগুলো দেন, আমি একটু আসছি। এই যে চালু হওয়ার বিষয়টা যদি একটু আপনাদেরকে বলি, যে 1858 সালেই কিন্তু ব্রিটিশ রাজ স্থাপন, হ্যাঁ, ব্রিটিশ রাজ স্থাপনের মাধ্যমেই কিন্তু শুরু হয়। 1858 এই সালটা জাস্ট একটু মনে রাখবেন। আমার লিখা এত বেশি ভালো না, আমি আবারও বলছি। আচ্ছা, উত্তর কতটুকু, কে কতটুকু দিলেন আরেকবার দেখি আমি। ওকে, ফাইন ম্যাম, আপনি কোন বিশ্ববিদ্যালয়? আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ঠিক আছে। উত্তর, আচ্ছা, উত্তর তাহলে বলে দিই না, সবাই তো হচ্ছে অনেক ই করছেন, উত্তরটা মনে হয় বলে দেওয়া উচিত। আচ্ছা, উত্তর কিন্তু এটা হচ্ছে লর্ড ক্যানিং, আমি বলে দিলাম, আর সময় নিচ্ছি না। ভারতবর্ষের প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? সেটা হচ্ছে লর্ড ক্যানিং। হ্যাঁ, গতবার এটা ছিল লর্ড ডালহৌসি, এবার এটা হচ্ছে লর্ড ক্যানিং। আপনারা অপোজিট করে ফেলতে পারেন। ঠিক আছে, আমরা পরবর্তী হচ্ছে সমাধানে চলে যাব। খুবই অল্প সময় আছে, কয়েকটা প্রশ্ন আমরা সমাধান করছি যাতে
আমরা একটু সবাইকে আসলে অ্যাড করতে পারি, যেন সবাই আসে এবং ক্লাসগুলো যেন রেগুলার করে। আমরা একটু চেষ্টা করব। আজকে সমাধান করছি, এরপরে আমরা আবার ব্যাখ্যা সহ আসবো পরে। ওকে, 9 নাম্বার হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। এগুলো আপনাদের আমার মনে হয় যে আপনারা বেশ ভালোই জানেন, আমার বিশ্বাস। ওকে, এটার একটু উত্তরটা দিয়ে দিবেন। এখানে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা দেখি এবার কি বলে। ওকে, না এখন আর লর্ড ক্যানিং নিয়ে আমরা জানতে চাই না, এখন হচ্ছে আমরা এইটা প্রশ্নের সমাধান করবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল। আমি একটু দেখি, আপনারা কমেন্টে একটু জানাবেন যে এই শাসনকালের ব্যাপারে। আচ্ছা, পপি ইসলাম বলছেন গ, স্বপ্নবাদ ছেলে বলছেন গ, উম্মে সালমা বলছেন গ। ওকে, বলছেন গ। আচ্ছা, আমি উত্তরটা বলে দিই। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে গ, 1757 থেকে 1857। আমরা একটু প্রশ্নগুলো বেশি বেশি করে টেনে ফেলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসনকাল, সেই শাসনকালটাই হচ্ছে 1757 থেকে 1857। এখন এটা ভালো করে একটু মনে রাখবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের হাতে সময় আসলে অনেক কম। আবারও লর্ড ক্যানিং, ইনি আমাদের পিছা ছাড়ছেন না। লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, এরা কিন্তু চলতেই আছে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন হচ্ছে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? 35 নম্বর বিসিএস এসেছে পিএমজি, উত্তরাঞ্চল রাজশাহী এর পোস্টম্যান। ওকে, 4টা অপশন দেওয়া আছে, দ্বৈত শাসন ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা, সতীদা নিবারণ ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা। এটা কিন্তু লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেছেন ইনি। একটু উত্তরটা দেন দ্রুত, আমি প্রশ্ন আপনাদেরকে এখনই বলে দিচ্ছি, একটু দ্রুত করি আমরা। সুন্দর ভবন বলেছেন সি, শাহী আক্তার আবার বলছেন ক নাম্বার, ক নাম্বার বলছে। আচ্ছা, ওকে ওকে, আপনাদেরকে দুটো ইনফরমেশন আমি একটু দিয়ে রাখি। হ্যাঁ, লর্ড উইলেন্সলি, হ্যাঁ লর্ড উইলেন্সলি নামটা মনে রাখবেন। ওরা কিন্তু এই দুটো করেছেন, লর্ড উইলেন্সলি। তাহলে বাকি থাকছে হচ্ছে আর দুটো, আর একটু সহজ করে দিলাম। লর্ড উইলেন্সলি, এটা একটু মনে রাখবেন। উইলেন্সলি, সবগুলোই লর্ড। ওকে, লর্ড উইলেন্সলি, যিনি এই দুটোর সাথে আসলে সম্পৃক্ত। তাহলে আর দুটো থাকছে, দ্বৈত শাসন ব্যবস্থা থাকছে আর পুলিশ ব্যবস্থা থাকছে। দুটো অপশন দেখি। ওকে, আচ্ছা বলে দেই আমি, ঠিক আছে? অনেক তো হয়ে গেল। দ, তপন হচ্ছে ঘ বলেছেন। ওকে ওকে ওকে, এটার উত্তর হবে পুলিশ ব্যবস্থা। একটু সালটা আপনাদেরকে বলে দেই, 1861 সাল। 1861 সালে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম, এই যে প্রথম যে ব্যবস্থাটা তিনি চালু করেছেন সেটা হচ্ছে পুলিশ ব্যবস্থা। তাহলে একটু আপনারা নোট রাখবেন যে পুলিশ ব্যবস্থা, আর আমি এই দুটোর ক্ষেত্রে বলে দিলাম চিরস্থায়ী বন্দোবস্ত এবং সতীদা নিবারণ যে ব্যবস্থা, এই দুটো কিন্তু উইলেন্সলি করেছেন, লর্ড উইলেন্সলি করেছেন, এটা একটু মনে রাখবেন। আর পুলিশ ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার ক্ষেত্রে লর্ড ক্যানিং যিনি প্রথমবার করেছেন এবং 1861, আমরা জাস্ট একটু মনে রাখবো। হ্যাঁ, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড যাই। বুঝতে পারছি এগুলো আসলে খুব বোরিং লাগে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে, একটু অনলাইন ক্লাস করতে হয়তো বা বোরিং লাগছে অনেকের। তারপর আমরা একটু চেষ্টা করি যে প্রশ্নগুলো একটু সমাধান করি, যে কতটুকু নিজেদেরকে যাচাই করার জন্য যে আমরা আসলে কতটুকু পড়েছি বা জেনেছি। যেগুলো বিগত প্রশ্ন, এগুলো আপনারা সবাই জানেন মোটামুটি এবং অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা, 11 নম্বর, বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? আমরা দেখতে পাচ্ছি পূর্ব বাংলা, বিহার, পূর্ববঙ্গ, আসাম, পূর্ববঙ্গ, উড়িষ্যা এবং পূর্ববঙ্গ। 4টা অপশন আবারও আছে, একটু দেখি কারা কারা হচ্ছে উত্তর দিচ্ছেন। ওকে, 10-এর হচ্ছে খ আছে না, আফিয়া আদিবা ইসলাম, জে এফ তানিয়া, তিনি বলছেন যে খ, শিউলি শিমু, পারু নীল, আহসান হাবিব খ বলছেন। আচ্ছা, খ বলছেন, আমরা দেখছি খ বলছেন অনেকেই।
আচ্ছা আমি উত্তরটা দিয়ে দিই, হ্যাঁ দ্রুত দ্রুত করে আমাদের আসলে এগিয়ে যেতে হবে। দিলাম সঠিক উত্তর, এই যে পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম, এটা মনে রাখবেন। আর একই সাথে আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ঋত্বিক ঘটকের বেশ কিছু মুভি আছে এবং অন্যান্য আরো পরিচালক আছে, তাদের কিন্তু বেশ কয়েকটা মুভিও আছে। আপনারা ওই যে মেঘে ঢাকা তারা থেকে শুরু করে আরো বেশ কয়েকটা মুভি আছে, ওগুলো দেখতে পারেন। সংশ্লিষ্ট কিন্তু এই স্বদেশ বিরোধী আন্দোলন বা বঙ্গভঙ্গ অনেক বিষয়গুলো কিন্তু হচ্ছে অনেকগুলো মুভির মধ্যেই আছে। আপনারা যদি একটু বাছাই করে কয়েকটা মুভি দেখেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, কারণ মুভি দেখলে বা গল্প করে যখন পড়ি তখন এই জিনিসগুলো আসলে মনে থাকে, বিশেষ করে নাটক চলচ্চিত্র বা এগুলোর মধ্য দিয়ে আমাদের কিন্তু আরো বেশি পড়াটা ভালো হয়, মানে মনে মনে রাখার জন্য আসলে ভালো ভালো। আচ্ছা 12 নম্বর আসছে, বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেছেন? এটা মনে হয় আপনারা আরো ভালো জানেন। লর্ড কার্জন, রাজা পঞ্চম জর্জ, লর্ড মাউন্ট ব্যাটন এবং লর্ড পাভেল। এটা সঠিক উত্তরটা আমরা একটু জেনে নেই। আচ্ছা মমিনুল ইসলাম তিনি বলেছেন খ, এবং লিনা আক্তার তিনি বলেছেন হচ্ছে খ। ওকে পারুনীল, আচ্ছা আমার নাম দুইবার বলেছে, আচ্ছা মমতাজ পারভিন তিনি বলেছেন খ। ওকে অর্পিতা সাহা 12 এর ক এর কথা বলছেন, অনেকে আবার 12 এর ক এর কথা বলছেন। আচ্ছা উত্তরটা আমি দিয়ে দেই, রাজা পঞ্চম জর্জ হবে এটার উত্তর। আমি বলে দিই আর সময় না নেই, আপনাদেরকে অনেকক্ষণ ধরে বসায় রেখে দিয়েছে আমি। আচ্ছা রাজা পঞ্চম জর্জ হচ্ছে বঙ্গভঙ্গ রদ করেন, এই যে ঘোষণার, এই ঘোষণার কথাটা একটু মনে রাখবেন যে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেছিলেন, হ্যাঁ মনে রাখবেন একটু। আচ্ছা আমরা 13 নম্বরে আসি, আমরা খুবই দ্রুতই শেষ করে দিব, আর আপনাদের কাছে এই যে উত্তরগুলো জানার অপেক্ষায় আমরা আছি। 13 নম্বরটা দেখেন, 1947 সালের সীমানা কমিশন কোন নামে পরিচিত? এই দেখেন কোন পরীক্ষায় এসছে, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয় অডিটরের পরীক্ষার মধ্যে। হ্যাঁ এই পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়ও আসে এবং পরিচিত খুব প্রশ্নগুলো। আমার তো মনে হয় যে কমিশনগুলো নিয়ে আপনাদের মোটামুটি একটা আইডিয়া আছে, যে স্যার ম্যাকমোহন কমিশন, ডুরান্ট কমিশন, মাউন্ট ব্যাটেন কমিশন আর হচ্ছে র্যাটক্লিফ কমিশন। আমরা একটু দেখি দ্রুত দ্রুত আমরা একটু উত্তরটা দিয়ে দিই, তাহলে আমাদের জন্য কম সময় লাগবে, কম সময়ের মধ্যে আমরা কিন্তু শেষ করে ফেলতে পারবো। আর কয়েকটা প্রশ্নের আমরা দেখবো যে আপনারা কতটুকু প্রিপারেশন নিয়েছেন, আপনাদের উত্তরগুলো দেয়া দেখলে কিন্তু আমরা বুঝে যাব। হ্যাঁ কিন্তু ভারত বিভাগের আগে কিন্তু একটা কমিশন গঠন করা হয়, জাস্ট একটু বলে দেই, সেটা কিন্তু 1947 সালে। এই যে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই কমিশনটা গঠন করা হয়, এবং ভারত পাকিস্তানের যেই স্বাধীন হওয়ার আগেই কিন্তু এটি করা হয়েছিল। কমেন্ট কি করছে আরো 13, ওকে 12 খ। তো উত্তরটাকে দিয়ে দিব নাকি আমি সময় বেশি নিয়ে ফেলছি আসলে বুঝতে পারছি না। ওকে এ বলছেন আমার দ্বীপের রাজকন্যা জুইফুল বলছেন। একটু বলে রাখি আমি যে এই ক্ষেত্রে যে আছে কমিশনগুলোর ক্ষেত্রে আছে, এগুলো একটু জাস্ট নামগুলো মনে রাখতে হবে বিশেষ করে, কারণ অনেকগুলো কমিশনের ক্ষেত্রে যখন আপনি ব্যাখ্যাগুলো জানবেন তখন আপনার আরো বেশি কিন্তু মনে থাকবে। তো 1947 সালের সাথে যে কমিশন রিলেটেবল ওই সময়কার যে ব্যাপারটা আছে সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে চারটার মধ্যে আসলে রিলেটেবল কোনটা। চারটার মধ্যে রিলেটেবল কোনটা একটু দেখি। ওকে এটা একটু লিখে রাখি। আরে কেউ উত্তরটা দিয়ে দেন, যারা উত্তরটা বুঝে ফেলছে তারা এতক্ষণ মনে হয় বুঝেও ফেলছেন আসলে আমি কি লিখতে চাচ্ছি। এই যে রেড ক্লিফ কমিশন হবে এটার উত্তর, এবং যার সাথে রিলেটেবল ছিল এই যে সিসিল রেড ক্লিফ, তিনি কিন্তু একজন আইনজীবী ছিলেন, যার নাম অনুসারে কিন্তু এই যে রেড ক্লিফ যে কমিশন সেই কমিশনের কথা, অর্থাৎ 1947 সালে সীমানা কমিশন কোন নামে পরিচিত হয়েছে? এই ব্যক্তিটি যিনি একজন আইনজীবী ছিলেন তার নামে কিন্তু এই রেড ক্লিফ কমিশন। ওকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, আমরা বেশি সময় নিব না। 14 নম্বর, বাংলায় ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন কে ছিলেন? আবার চারটা প্রশ্ন দেখি, চারটা প্রশ্নের মধ্যে আর কে কে আছে। মায়াপুরে আবারও বলছেন ক, তিনি আবার বলছেন ক। আজিজুল ইসলাম আবারও বলছেন ক। পুরনীল আবার বলছেন ক। আদিবা ইসলাম বলছে আমারটা সঠিক হয়েছে, অভিনন্দন আপনাকে। উম্মে সালমা বলছেন চদ্দুর ক।
ওকে, কে বলছেন মজনু শাহ? ইশরাফি লিমন বলছেন মজনু শাহ, ফকির মজনু শাহের কথা তিনি বলেছেন। আচ্ছা আমি বলে রাখি, এই উত্তরটা সঠিক বলেছেন। ফকির মজনু শাহ বাংলায় ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিলেন। একচ্ছত্রভাবে এই যে নেতারা কি করে, সবাইকে সম্মিলিতভাবে এক জায়গায় করে তাদের যে নেতৃত্বদানের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু ফকির মজনু শাহের মধ্যে দেখা গেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তিনি ফকির সন্ন্যাসী আন্দোলনের একমাত্র নেতা, যিনি অনেক বেশি আসলে এই সবাইকে সংঘবদ্ধ করে তাদের যে অধিকারের লড়াই, সেই গ্রামীণ জায়গা থেকে সেই অধিকারের যে লড়াই, সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং তার অবদান কিন্তু অনেক বেশি। ওকে, এটা তো আরো সহজ, আপনারা অ্যান্সার আরো ভালো দিতে পারবেন। বাঁশের কেল্লাকে তো স্বাধীনতা সংগ্রামী কে আছে? ফকির মজনু শাহ, আবারও অপশন আসছে এখানে, দুদুমি অপশন আছে, তিতুমির আছে এবং মীর কাসেম আছে। 4টা অপশন আছে, আমরা এখন দেখি এখানে। ওকে, আর কে কে আছেন? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও খুবই শেষ পর্যায়ে চলে এসেছি। মূল কর্মক্ষেত্র, এই বাঁশের কেল্লা কিন্তু খুবই পরিচিত একটা নাম। দেখি, গ বলেছেন সঞ্জিতা কামরুল রুমি, মারিয়াম সুলতানা, তিনিও বলছেন গ। ওকে, হন্নে সাইফুল, পুরো নীল আপু, আচ্ছা। জান্নাতুল মামা তিনি বলছেন গ, এবং মায়াপুরি তিনি আবার বলছেন গ, জাহাঙ্গীর আলম বলছেন হচ্ছে গ। ওকে, হ্যাঁ লাস্ট একটা আছে। ওকে, আমরা শেষ করে ফেলবো, আমাদের হাতে সময় খুব কম। ওকে, উত্তরটা আমি দিয়ে দেই। বাঁশের খেলনার সাথে সম্পর্কিত ছিল কে? তিতুমির। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, সেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে আমরা কিন্তু পড়ে আসছি বাঁশের কেল্লার কথা। তিতুমির ছিলেন যিনি বাঁশের কেল্লার স্বাধীনতা সংগ্রামী একজন নায়ক, তিতুমির। আমরা একদম শেষ পর্যায়ে আসলে চলে এসেছি এবং এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের প্রিপারেশনটা আসলে কতটুকু, সর্বোপরি যে আপনাদের কোন ক্লাস কেমন কিরকম দরকার, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আচ্ছা, 16 নাম্বার হচ্ছে বাংলায় ফরাজি আন্দোলনের যে উদ্যোক্তা অর্থাৎ সূচনাকারী কে ছিলেন? 4টা অপশন আছে, 4টা অপশন, শাহ ওয়ালিউল্লাহ, হাজী শরীয়তুল্লাহ, পীর মহসিন এবং তিতুমির। 4টা অপশনের মধ্যে একটা। ওকে, আমরা দেখি কে আছে এখানে। ওকে, শেষ করে দিব, আমরা চলে এসেছি। ঠিক আছে, এটা অনেকেই বলছেন গ, আবার অনেকে বলেছেন তিতুমিরের কথা এখানে আবার নিয়ে এসেছেন, সৈয়দ মীর নিসার আলীর কথা বলছেন। ওকে, 15 গ তিতুমির। আচ্ছা, ওকে ফাইন, আমি একটু বলে দেই। হাজী শরীয়তুল্লাহ, এটার অ্যান্সার হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। বাংলায় হচ্ছে ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা সূচনাকারী হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলে রাখি যে আজকে আমরা প্রশ্ন সলভ করেছি। প্রশ্ন সলভগুলো করার মধ্য দিয়ে এখন আপনারা যারা যারা উত্তর দিতে পেরেছেন, হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, আবার অনেকে কিছুটা কনফিউশনের মধ্যে ছিলেন। তো আমরা এই যে বিষয়গুলো, এগুলো আরেকটু বিস্তারিতভাবে আবারও ক্লাসে আসবো ফিরে। তো আজকে আপনাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাও কিন্তু আমরা অনেকটা দেখতে পেলাম যে কতজন কোন কোন প্রশ্নগুলোর প্রতি আসলে কতটুকু আপনারা মনোযোগী এবং কতটুকু আপনারা কোন প্রশ্নগুলো বেশি পরিচিত আপনাদের কাছে, আর কোনগুলো একটু বেশি আনকমন। কারণ অনেক বেশি কনফ্লিক্ট করে, যেরকম লর্ড ডালহৌসি বলেন বা লর্ড ক্যানিং বলেন, এদের মধ্যে অনেক বেশি হচ্ছে কনফ্লিক্ট করে। এই যে রেলপথ, টেলিগ্রাফ, এই যে অনেক বিষয় যেগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক বেশি কনফ্লিক্ট করে। তো আমরা এই সবগুলো বিষয় কিন্তু অবশ্যই সমাধানে চলে আসবো। তবে আজকে আমরা জাস্ট 16টা প্রশ্ন আমরা অনেক সময় নিয়ে কিন্তু সমাধান করার চেষ্টা করছি। আর পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে কিন্তু সাথে অবশ্যই থাকতে হবে। পরবর্তী ক্লাস কিন্তু আমরা আরো বিস্তারিত ভাবে করবো। আজকে যেহেতু সময় কম, তারপর অনেক সময় আমি নিয়ে ফেললাম, পরবর্তী ক্লাসে কিন্তু আরো বিস্তারিত আলাপ হবে। তো অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। আর অবশ্যই নিজেরা সুস্থ থাকবেন, আর পরিশ্রম অনেক বেশি করতে হবে, পড়াশোনাটা অনেক বেশি করতে হবে। আমরা যতই কথা বলি বা যতই প্রশ্ন সলভ করি না কেন, কারণ ব্যক্তির নিজের যে পড়াশোনা, আপনার নিজের পড়াশোনা কিন্তু আপনার নিজেকেই করতে হবে। সো পরীক্ষায় কিন্তু আমরা কেউ লিখে দিয়ে আসবো না, অন্যরা কেউ আসবে না, আপনাকে নিজেকেই যেতে হবে, নিজেকেই করতে হবে। তো সে পরিশ্রমটা কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর পরবর্তী কালকের যে ক্লাস, সেটা আমি বলে দিচ্ছি, কালকে রাত 9টা থেকেও কিন্তু আপনারা চলে আসবেন। অবশ্যই আপনাদের অনেক পছন্দের যে শিক্ষকরা রয়েছে যারা নিয়মিত ক্লাস নেন, তারা কিন্তু আসবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডামকে চমৎকার একটা ক্লাস নেওয়ার জন্য। তো আজকে আমাদের সাধারণ জ্ঞান অর্থাৎ যেই টপিকটা বারবার আসে, ইংরেজ শাসন, তার উপর কিন্তু একটা ওয়ান্ডারফুল ক্লাস আমরা দেখলাম। আচ্ছা, সবাই একটু জানাবেন যে আজকের ক্লাসটি কেমন লেগেছে। আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। ম্যাডামের ক্লাসটি কেমন লেগেছে একটু সবাই কমেন্টস করে জানাবেন।
এবং আজকে আমাদের ম্যাডামের হাতে একটু টাইম কম ছিল, এই জন্য উনি বিস্তারিত পড়াতে পারেননি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ম্যাডাম বিস্তারিত পড়াবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ম্যাডাম ইনশাল্লাহ বিস্তারিত পড়াবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি কেমন লেগেছে একটু আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা যত বেশি ইন্সপায়ার করবেন তত বেশি কিন্তু আসলে শিক্ষকের ক্লাস নিতে আগ্রহ দেখাবেন। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি যে ফাতেমা আক্তার লিখেছেন ধন্যবাদ ম্যামের ক্লাস অনেক ভালো লেগেছে। সাজিদ মিয়া লিখেছেন অসাধারণ ভালো। আচ্ছা, পি প্যারিস লিখেছেন সেরা। ইসরাত জাহান পাখি লিখেছেন হচ্ছে লাভ রিয়াক্ট দিয়েছেন। আচ্ছা, তো আগামীকাল রাত 9টায় কিন্তু মিস করবেন না, অর্থাৎ কালকে কালকে রাত 9টা, কালকে রাত 9টাও কিন্তু আপনাদের জন্য ফ্রি ক্লাস থাকবে। আগামীকাল রাত 9টা কিন্তু আপনাদের জন্য ফ্রি ক্লাস থাকবে। কালকে হচ্ছে বিজ্ঞানের উপর, কালকে বিজ্ঞানের উপরে ফ্রি ক্লাস দিবেন হচ্ছে অপু স্যার, এবং আপনাদের রুটিনটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। সেই রুটিন মাফিক আমাদের সবকিছু ক্লাস হবে, পরিচালিত হবে। এবং আমাদের এবং আপনাদের সাথে আমরা বিদায় বেলা একটা কথা বলবো যে পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং আমাদের আগামী 1 ফেব্রুয়ারি থেকে আমাদের 4টা লেকচার বুক, একদম নতুন নতুন 4টা বিষয় লেকচার বুক দিয়ে কিন্তু আমাদের নতুন কোর্স শুরু হতে যাচ্ছে। এবং লাস্ট আমাদের যে প্রাইমারি পরীক্ষা সেখানে 90% প্রশ্ন কিন্তু কভার ছিল। সো যারা আমাদের এই ব্যাচে যুক্ত হবে তাদের জন্য কিন্তু আমরা 5টি বিষয়ের লেকচার বুক সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। তো যারা নিবন্ধন প্রিপারেশন নিতে চান তারা নিবন্ধন লিখে জানাবেন যারা যুক্ত হতে চান, এবং যারা প্রধান শিক্ষক পদের জন্য লড়তে চান তারা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানাবেন, বিস্তারিত কিন্তু চলে যাবে আপনার কাছে। এবং আপনারা যারা প্রথম 200 জনের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে এই লেকচার বুকগুলো ফ্রিতেই ইনশাল্লাহ দেওয়া হবে। তো যারা যুক্ত হতে চান অবশ্যই প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে কমেন্টস করে জানাবেন। তো আজকে আমরা আর দেরি করব না, আমরা ক্লাসের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আচ্ছা, দেখতে পাচ্ছি যে ম্যাম অনেক অনেক কিউট আমার মতো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আঞ্জুমান নিশা লিখেছেন ভালো, এমনি মোমিনুল ইসলাম ইসলাম আচ্ছা ভালো লেগেছে। হামিদা শেখ লিখেছেন ভালো লাগছে, যে আজকে প্রথম ক্লাস একটু হয়তো বা সমস্যা হতে পারে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে সবকিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, এবং ইনশাল্লাহ আপনারা প্রতিদিন যে যেখানে থাকেন না কেন অ্যাটলিস্ট বিজয় যাত্রাতে আপনারা প্রতিদিন রাত 9টার সময় ক্লাসে উপস্থিত হবেন। আমরা কিন্তু সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যারা যারা নিবন্ধনের জন্য যুক্ত হতে চান, এই 5টা বিষয় ফ্রি লেকচার বুক নিতে চান, তাদের জন্য সুপার অফার, তার নিবন্ধন লিখে জানাবেন। কেউ যদি প্রধান শিক্ষকের জন্য থেকে থাকেন, প্রাইমারি প্রধান শিক্ষক, তাহলে প্রধান শিক্ষক লিখে জানাবেন। একটা কোর্সে সব বিষয়ের প্রস্তুতি হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে হচ্ছে আগামীকাল রাত 9টায় ইনশাল্লাহ।